বিএনপি কে ভুলে গেছে। যদি জুলাই না হতো, আব্বাস ভাই এবং অন্যান্য যারা আছেন তারা জেল থেকে বেরোতে পারতো না। আপনার কি মনে হয় যে এমন কোনো চেষ্টা চলছে? একজন মন্ত্রী কিভাবে, কোন উপায়ে, কোন অপরাধে দেশ থেকে পার্শ্ববর্তী দেশের একটা সেফ হাউসে গিয়ে দীর্ঘদিন থাকলেন এবং 5ই আগস্টের পরপরই উনি আবার দেশে আসলেন। এই হাঙ্গরটা ছিল জুলাই সনদকে সমর্থন করে দেওয়া। জুলাই সনদ হচ্ছে সেই প্রেসক্রিপশন, যে প্রেসক্রিপশনটা রক্ত দিয়ে কিনতে হয়েছে। বাংলাদেশ কি পেতে পারে এসব থেকে? আমাদের আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের ভিতরে না অনেক বড় বড় গ্যাপ আছে। আপনি কি এমন কিছু আশঙ্কা করেন যে মিডিয়া ঠিকমতো ফাংশন করছে না, করতে পারছে না? আপনি প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিং এ যদি আমাদের মিডিয়ার ভাইদের প্রশ্ন করা দেখেন, তাহলে এরপরে 6 মাস কোন ধরনের কমেডি সিনেমা না দেখলেও চলবে। হাদি হত্যার বিচারের যে অগ্রগতি, সেটি কি সন্তোষজনক আপনার মনে হয়? প্রয়াত মেজর সিনহার কথা বলি, তাকে মারা হয়েছে, হাইয়েস্ট অ্যাপেক্স কোর্ট থেকে এটা প্রমাণিত হয়েছে। এখন পর্যন্ত কি তার হত্যাকারীর ফাঁসি হয়েছে? বাংলাদেশে আজকে তেল পরিস্থিতি আপনি বলছেন মজুদ ঠিক আছে, তাহলে পাম্পের সামনে এই লাইন কেন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আনমিউট বাংলাদেশের আমাদের স্পেশাল পডকাস্টে। আমি নাসির। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন আমাদের বিশেষ একজন অতিথি ডেল এইচ খান, যিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক, তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তাকে আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে মতামত রাখতে দেখেছি। আপনাকে ধন্যবাদ এবং আপনাকে স্বাগত জানাই জনাব ডেল এইচ খান। আসসালামু আলাইকুম। খবর 71-এর বিশেষ পডকাস্ট আনমিউট বাংলাদেশে আমরা আজকে দেশের পরিসর ছাড়িয়েও বিশ্ব পরিসর আমরা কথাবার্তা বলবো বিভিন্ন বিষয়ে। আশা করি আপনার সাথে একটা উপভোগ্য আলোচনা আমরা চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা শুরু করি তাহলে দেশের পার্সপেক্টিভ নিয়ে। জুলাই সনদ নিয়ে আমরা দেখেছি যে সংসদ অধিবেশন চলছে, সংসদের ভেতরে এবং বাইরেও আমরা বেশ কণ্ঠ উচ্চকিত হতে দেখছি। আসলে জুলাই সনদ বাস্তবায়নে আপনি কোনো অনিশ্চয়তা দেখছেন কি? ধন্যবাদ। বাংলাদেশ রাষ্ট্রটা গত বছরের 5ই আগস্টে একটা ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয় এবং এই দুর্ঘটনায় পতিত হওয়ার পর এই ভয়াবহ রকমের আহত রাষ্ট্রটাকে দ্রুততম সময়ের ভেতরে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, এই ইমার্জেন্সিটা ছিল হচ্ছে জেনারেল ওয়াকারের ইমার্জেন্সি, এবং সেই ইমার্জেন্সিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো 3 দিন, 5 থেকে 8। এরপর 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন এবং তার আইসিইউতে রোগীকে হস্তান্তর করা হলো। তো বাংলাদেশ রাষ্ট্রটা এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম নামক আইসিইউতে দীর্ঘ 1.5 বছর ছিল, নিবিড় চিকিৎসায়, নিবিড় পরিচর্যায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার আইসিইউর যে পুরো টিম আছে ইন্টারিমে, তাদের সহায়তায় এই রোগীটার কোন কোন জায়গায় ক্ষত, কোন কোন জায়গায় চিকিৎসা দরকার, এটা নির্ণয় করার চেষ্টা করলেন। আচ্ছা, এবং একটা প্রেসক্রিপশন তৈরি করলেন যে এই রোগীটা যখন আইসিইউ থেকে ওয়ার্ডে যাবে তখন কি ওষুধ তাকে খাওয়াতে হবে, এবং যে ওষুধটা না খাওয়ালে রোগী আবার খারাপ হয়ে যাবে, তার প্রাণনাশের সংখ্যা থাকবে। সেই প্রেক্ষিতে গত 12ই ফেব্রুয়ারি আইসিইউ থেকে বাংলাদেশ ওয়ার্ডে ট্রান্সফার হলো। এই ওয়ার্ডের যে নতুন ডক্টর দল, তারা হচ্ছে বিএনপির, এবং এই ডাক্তাররা 2/3 মেজরিটি নিয়ে বাংলাদেশকে গ্রহণ করলো। এবং সাথে ইন্টারিমের আইসিইউ থেকে দেওয়া যে প্রেসক্রিপশনটা আছে, যেটা হচ্ছে সংস্কার প্রস্তাব, সেটাও পেল। এখন স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে এরকম একটা পেশেন্টকে যখন আইসিইউতে তো লাইফ সেভিং ড্রাগস দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখা হয় এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করা হয় যে দীর্ঘমেয়াদী কি ওষুধ দিলে পরে এই রোগীটা আবার সুস্থ হবে। এখন কোনো রোগী যদি সেই ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, তাহলে অবশ্যই রোগীর ক্ষতি হবে। জুলাই সনদ হচ্ছে সেই প্রেসক্রিপশন, যে প্রেসক্রিপশনটা রক্ত দিয়ে কিনতে হয়েছে আমাদেরকে। কিন্তু আমরা যেটা দেখলাম যে সরকার গঠনের পরপরই বিএনপি ঘুরে ফিরে সেই পুরাতন রাজনীতি করার চেষ্টা করলো।
আচ্ছা, ওভারের প্রথম বলে গুগলি খেললো। সেটা কি কথা ছিল যে তারা দুইটা শপথ নেবে, একটা হচ্ছে এমপি হওয়ার শপথ, আরেকটা হচ্ছে সংবিধানটা সংস্কারের জন্য যে একটা কমিটি হবে, সে কমিটি মেম্বার হিসেবে শপথ নেবে। এবং প্রথম দিনই তারা শপথটা নিল না, এবং ওই দিনই আমরা একটা ধাক্কা পেলাম। আপনাকে যেটা মনে রাখতে হবে এখানে, বিএনপি কাকে দিয়ে এই যে শপথ নিবে না এই কথাটা বলালো, সে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। আচ্ছা, ঠিক আছে, এবং তার নিকট অতীত এটা নিয়ে ব্যাপক পর্যালোচনা চলছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। তার কতটুকু সদিচ্ছা আছে বাংলাদেশকে মানে সুস্থ হতে দেবার ব্যাপারে, এটা নিয়ে অনেকে সন্দিহান। ঠিক আছে, সুতরাং সম্প্রতি আমরা আবার যেটা দেখতে পেলাম যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে বিএনপি, যারা সরকারি দল, যারা ব্রুট মেজরিটি নিয়ে এই সরকার ফর্ম করেছে, তাদের কথাবার্তা আচার আচরণে অনেকটা অ্যাপারেন্টলি পারসিভ করছে লোকজনরা যে তারা বোধহয় জুলাইকে ওন করতে চাচ্ছেন না এখন আর। ইনিয়ে বিনিয়ে তারা বলছেন যে এই তরিকা ফলো করতে হবে, ওই তরিকা ফলো করতে হবে। তো এত যখন ইফস অ্যান্ড বাটস এর ভেতরে তারা ঢুকে যাচ্ছে, যতই তারা ঢুকে যাচ্ছে ততই জনমনে সংশয় দানা বাঁধছে যে আসলে কি জুলাইকে বাইপাস করার একটা ডেলিবারেট প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি কিনা। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন, এই অনিশ্চয়তাটা এই মুহূর্তে অবশ্যই বাংলাদেশে প্রিভেইল করছে, এবং এই অনিশ্চয়তার প্রেক্ষিতে আমি একটা কথাই বলবো যে যদি পাবলিক পারসেপশন ভুল হয়ে থাকে, হতেই পারে, কারণ এখানে বিরোধী দল আছে, এখানে স্বার্থান্বেষী অনেক মহল আছে, তারা হয়তো এমন একটা চিত্র পাবলিকের সামনে তুলে ধরতে চাচ্ছে যে বিএনপি অ্যাপারেন্টলি জুলাইয়ের বিরুদ্ধে। হতে পারে, হতে পারে। যদি ইফ দ্যাট ইজ দ্য কেস, এবং ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে এটা খুব আনসেটলিং একটা সিচুয়েশন, এবং এই আনসেটলিং সিচুয়েশন থেকে আমাদেরকে কে উদ্ধার করতে পারবে? একমাত্র বিএনপি। কারণ বিএনপি কি ভুলে গেছে যে যদি জুলাই না হতো তাহলে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না? বিএনপি কি ভুলে গেছে যে আজকে যদি জুলাই না হতো তাহলে আব্বাস ভাই এবং অন্যান্য যারা আছেন তারা জেল থেকে বেরোতে পারতো না? তারা কি ভুলে গেছেন যে যদি জুলাই না হতো তাহলে বাবর সাহেব ফাঁসিতে ঝুলতেন? যদি জুলাই না হতো তাহলে আমাদের এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব শিলং থেকে বাংলাদেশে ফিরতে পারতেন না? তারা কি ভুলে গেছে যে যদি জুলাই না হতো তাহলে 12 তারিখে কোনো নির্বাচন হতো না, এবং সেই নির্বাচনে এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা আসতে পারতো না? আমি আশা করি তারা ভোলেনি। রাজনৈতিকভাবে এটা ভোলা অসম্ভব, আর এটা এত তাজা একটা মেমোরি, এত তাড়াতাড়ি ভুলে যাওয়া সম্ভব না। আমার মনে হচ্ছে যে বিএনপির ভেতরে একটা আত্ম উপলব্ধির সময় এসছে। কারণ যদি এভাবে তারা এত দ্রুত জনগণ থেকে দূরে সরে যায়, এবং আকাঙ্ক্ষা যেটা আছে, গণভোট তো জন আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটাকে যদি তারা খারিজ করে দেওয়ার চেষ্টা করে এত দ্রুত, তাহলে সম্ভবত এটা তাদের জন্য খুব একটা সুখকর হতে যাচ্ছে না। এবং তাদেরকে একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে গত 17 বছর আওয়ামী লীগ যেই প্রেসক্রিপশনে দেশটাকে চালিয়েছে অথবা চালাবার চেষ্টা করেছে, সেই প্রেসক্রিপশনটা যেহেতু 5ই আগস্টে বাতিল বলে প্রমাণিত হয়েছে, জনগণ এটাকে খারিজ করে দিয়েছে এবং নতুন বন্দোবস্ত খুঁজে নেওয়ার জন্য তারা চেষ্টা করেছে, রক্ত দিয়েছে। সুতরাং বিএনপি যদি ওই পথে না হেঁটে আগের যে প্রেসক্রিপশনটা আছে ওইটাকে যদি টোটো ফলো করার চেষ্টা করে, তাহলে আগের জনের যে পরিণতি হয়েছে তারা একই পরিণতি হবে। আচ্ছা, আমরা আশাবাদী হতে চাই। যদিও আপনি যেমনটি বলছেন গণভোটের কথা, আমরা দেখেছি গণভোটের 70% সাপোর্ট ছিল প্রায় হা ভোটের পক্ষে। এই হা ভোটটা ছিল জুলাই সনদকে সমর্থন করে দেওয়া এবং জন আকাঙ্ক্ষা সেই অনুযায়ী বাস্তবায়নের একটা তাড়নার প্রকাশ। তো আমরা আশাবাদী হতে চাই, এবং এই আশাবাদের পালে আজকেই আমরা যেমন হাওয়া লাগতে দেখেছি যে আজকে প্রধানমন্ত্রী সহ বসেছেন বিরোধী দলের নেতা।
দেশের শিশু দুই রাজনৈতিক ব্যক্তিত্ব তারা যখন এক টেবিলে বসেন তখন আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ থাকে। আমরাও আশাবাদী হতে চাই। আপনি এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি তো ধরেন আমার জনতার দলের একজন মুখপাত্র হিসেবে এবং একজন বাংলাদেশের সাধারণ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকে আমি অত্যন্ত সানন্দে এবং সাদরে স্বাগত জানাতে চাই। কারণ এই প্র্যাকটিসটা খুব দরকার যে বিরোধী দলীয় নেতা এবং সরকারি দলীয় নেতা অন দ্য ফ্লোর এবং অ্যাওয়ে ফ্রম দ্য ফ্লোর, সাইডলাইনে হোক পার্সোনালি হোক, এটা প্র্যাকটিস করাটা খুব জরুরি। দেখেন মিস্টার তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ক্ষমতায় আহরণের পরপরই বিরোধী দলের নেতার সাথে দেখা করতে গিয়েছিলেন, বাসায় গিয়েছিলেন। সো এইটা কিন্তু খুব একটা পজিটিভ একটা ইন্ডিকেশন যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে একটা পজিটিভিটি আসছে। সমস্যা হয়ে গেছে বিএনপি তো অনেক বড় দল। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি, তার বয়স 60 ঊর্ধ্ব। তো তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, নির্যাতিত হয়েছেন এবং এবারও ধরেন উনি দেশে আসবেন কি আসবেন না এটার আগে কত ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল। সুতরাং এই তারেক রহমানের উপরে কিন্তু জনগণ বিশ্বাস রাখতে চায়, কারণ জিয়াউর রহমানের রক্ত যে বাংলাদেশের সাথে গাদ্দারি করবে না এইটুক পাবলিক বোঝে। আমি আরেকটা ভিন্ন রাজনৈতিক দলের একজন কর্মী হতে পারি, সমর্থক হতে পারি, কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের মিউচুয়াল রেসপেক্ট আছে। আমরা শুধুমাত্র বিরোধিতার খাতিরে সরকারি দলের বিরোধিতা করার পক্ষপাতী না। তো আপনার প্রশ্নের উত্তরে আসার আগে আমি এই টোনটা সেট করে নিলাম যে তারেক রহমান কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এখন শুধুমাত্র বিএনপির চেয়ারম্যান না। ঠিক আছে, সুতরাং এই কথা সত্যি যে 50% ভোট উনি পান নাই, আমাদের বাকি 50%-এর ভোটে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওনার দল সরকারি দল হয়েছে। সুতরাং উনি যদি বিরোধী দল যারা বাকি 50%-এর কাছাকাছি ভোট পেয়েছে তাদেরকে অগ্রাহ্য করেন, তাদেরকে নেগলেক্ট করার চেষ্টা করেন, অবজ্ঞা করার চেষ্টা করেন, তাহলে এটা একটা রাজনৈতিক ভুল হবে, যেটা ওনার কাছ থেকে এক্সপেক্টেড না। বরং ওনার কাছ থেকে যেটা এক্সপেক্টেড সেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রটা, ওই যেটা বললাম যে আইসিইউ থেকে বের হয়ে আসছে কিন্তু বাসায় কিন্তু এখনো পৌঁছায় নাই, এখনো ওয়ার্ডে আছে। সুতরাং বিএনপি গভর্নমেন্ট যে ক্ষমতায় এসেছে এটা কিন্তু স্বাভাবিক ক্ষমতায় আসা না। রাষ্ট্র কিন্তু একটা মানে গত 17 বছর ধরে যে বন্দোবস্ত ছিল সেই বন্দোবস্তকে ছুঁড়ে ফেলে দিয়ে ইন্টারিমের মাধ্যমে মন্থিত হয়ে এখন কিন্তু একটা ট্রানজিশনাল ফেজে আছে। গণতন্ত্রটা কিন্তু আবার ব্যাক করার জন্য একটা প্রসেসে আছে, ইটস নট ইয়েট সেটেলড। তো এইটা হ্যাঁ, মিস্টার তারেক রহমান এটা খুব কেয়ারফুলি বোঝেন এবং উনি বলছেন হি হ্যাজ গট সাম প্ল্যান। এখন প্রশ্ন হচ্ছে হ্যাঁ, কিন্তু এই প্ল্যানটা ওনার স্ট্যাচারের একজন পলিটিশিয়ানের থাকতেই হবে, না থাকলে পরে উনি তো মনে করেন যে পাবলিককে আশ্বস্ত করবেন কি দিয়ে, এবং পাবলিক তার উপর আস্থা রেখেছে। ঠিক আছে, এখন ওই যে যেটা বললাম বিএনপি তো অনেক বড় দল, এখন তারেক রহমানের যে বিড়াল জেবু আছে তার চেয়েও আপনি কম ওলার লোকজন বিএনপিতে আছে, এবং ভয়াবহ ব্যাপার হচ্ছে যে ওই জেবুর চেয়েও আপনি কমলা, ইন্টেলেক্ট কমলা, রাজনৈতিক বোধ কমলা লোকজন আবার সরকারের ভেতরে এখন বিভিন্ন পদ পদবিতে ঢুকে যাচ্ছে। এইটা ড্যামেজিং, কারণ এখনকার যে জামানা, এই জামানা হচ্ছে মেরিটোক্রেসির জামানা। ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছরে তার ছোট্ট 27 জনের মানে সভাসদ নিয়ে যে একটা রাষ্ট্র চালায় গেছেন, এটা এক্সাম্পল। এখানে আপনি ধরেন এটাকে অনেক সমালোচনা করতে পারবেন 1.5 বছরের এটা নিয়ে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে লেভেলে নিয়ে গেছেন রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাটা, ওটা তো আপনি মনে করেন যে এত তাড়াতাড়ি এই বাংলাদেশের ছাপোষা মনে করেন যে গত 54 বছরের যে পচাগলা অ্যান্টিবায়োটিক যে সকল পলিটিক্যাল দল আছে তাদের কাছে আশা করতে পারবেন না। আপনি দেখেন একটার পর একটা গভর্নরের পদায়ন দেখেন, তারপরে এই পরিবহন মন্ত্রীর বক্তব্য শুনেন, রোজা নিয়ে কমেন্ট শুনেন,
তারপরে ওই পায়ে হেঁটে অফিস যাওয়ার ব্যাপারে যেগুলো বলছে ওগুলো বালখিল্যপনা কিন্তু আছে। তো ওই জন্য আমি বললাম যে এই জামানাটা হচ্ছে মেরিটোক্রেসি জামানা। আর গত 1.5 বছরে বাংলাদেশি যারা আমরা আছি, আমরা চরম বাক স্বাধীনতা ব্যবহার করছি। সত্য। এখন এই বাক স্বাধীনতা যদি কোনো সরকার রহিত করার চেষ্টা করে, কেউ মেনে নিবে না। আপনার কি মনে হয় যে এমন কোনো চেষ্টা চলছে? এখন পর্যন্ত দৃশ্যত আমি ওই ধরনের কোনো প্রবণতা দেখতে পাচ্ছি না। কিন্তু সমস্যা তো অন্য জায়গায় ভাই। সমস্যা হচ্ছে যে আমাদের মিডিয়া তো নিজে হাতে মুখ চেপে ধরে নিজেরটা। আচ্ছা, বুঝেন নাই? আপনি প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিং এ যদি আমাদের মিডিয়ার ভাইদের প্রশ্ন করা দেখেন, তাহলে আপনি এরপরে 6 মাস কোনো ধরনের কমেডি সিনেমা না দেখলেও চলবে, ওখানে তারা যেসব কাজ করে। তো ওই জন্য বললাম যে যার কাজ ছিল এই ভয়েসটা বাঁচিয়ে রাখা, মিডিয়ার ভয়ে তো সরকার মানে কম্পমান থাকবে। কারণ মিডিয়ার একজন জার্নালিস্ট যখন চোখে চোখ রেখে জিজ্ঞেস করবে যে বাংলাদেশে আজকে তেল পরিস্থিতি, আপনি বলছেন মজুদ ঠিক আছে, আপনি বলছেন সাপ্লাই চেইন ঠিক আছে, তাহলে পাম্পের সামনে এই লাইন কেন? এই জবাবদিহিতা তো জনগণের পক্ষ থেকে কে চাইবে? সরকারি দলের এমপি তো এইসব প্রশ্ন করবে না। এই প্রশ্ন তো মিডিয়ার করার কথা। এখন কামিং ব্যাক টু দ্য কোশ্চেন, যে ওই যে দুজন একসাথে যে বসেছে সরকারি এবং বিরোধী দলীয় নেতা, এই জায়গাটাতে আমাদের বিরোধী দল এবং সরকারি দল তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে এইবারের সংসদে অবশ্যই সরকারি দল একটা ব্রুট মেজরিটি নিয়ে আছে, কিন্তু ভোট গণনার প্রসঙ্গে যদি আসেন আপনি, তাহলে এখানে কিন্তু অ্যাবসলিউট মেজরিটি তারা পাননি। সুতরাং বাংলাদেশে এখন যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, বিশেষ করে ধরেন ইরানের তেল সংকটের কারণে বাংলাদেশে যে তেল সংকট, প্লাস জুলাই নিয়ে যে মানে বিভেদটা শুরু হয়েছে, সুতরাং আমার কাছে মনে হয় যে এই সরকারি দলের এবং বিরোধী দলের নেতার এই বসাটা আরো আগে দরকার ছিল, এবং তারা এই জিনিসটাতে বসে খুব দ্রুত জাতিকে আশ্বস্ত করা দরকার জুলাই নিয়ে সরকারের আসলে অবস্থানটা কি, এবং সাথে সংসদের অন্যান্য বিষয় নিয়ে। রাইট। এইটা ওই রকম না যে আপনি ধরেন একজন মন্ত্রী কিভাবে কোন উপায়ে কোন অপরাধে দেশ থেকে পার্শ্ববর্তী দেশের একটা সেফ হাউসে গিয়ে দীর্ঘদিন থাকলেন, এবং 5ই আগস্টের পরপরই উনি আবার দেশে আসলেন, রাজনৈতিক দলের হাল ধরলেন, প্রায় প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার মতো উপক্রম পরিস্থিতি ক্রিয়েট করে ফেললেন, এবং আমরা কেউ এটা জিজ্ঞেস করতে পারবো না যে হু আর ইউ ম্যান। আচ্ছা, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাহেবের কথা বলছেন, তো না উনি কি শুধুই আপনার কাছে স্বরাষ্ট্রমন্ত্রী? উনি তো একই সাথে গেজেটেড ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী যখন দেশে থাকবেন না, তখন তো এটা দেখতে there are lot of power given to him, but আপনি যেটা জিজ্ঞেস করলেন যে বাক স্বাধীনতা আমাদের ওই লেভেলে আছে কিনা, আপনি এর মধ্যে মিডিয়ার কথা বলেছেন। তো মিডিয়ার একজন সাধারণ কর্মী হিসেবে আমার জানবার আগ্রহ আপনার কাছ থেকে, আপনি কি এমন কিছু আশঙ্কা করেন যে মিডিয়া ঠিকমতো ফাংশন করছে না, করতে পারছে না? জি, আমি মিডিয়া তার গত 17 বছরের কোনো একটা ধারাবাহিকতা রক্ষা করছে। আর আপনি আরেকটা ইঙ্গিত দিচ্ছিলেন যে সেলফ সেন্সরশিপের ব্যাপারটা আছে। সব মিলিয়ে আসলে মিডিয়ার রোলটাকে আপনি কিভাবে দেখেন? আমি বাংলাদেশের মিডিয়ার রোলের ব্যাপারে খুব হতাশ, কারণ ইন্টারিমের সময় তারা যে লম্ফজম্পটা করেছিল, হঠাৎ করে এটা বিলীন হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি এখন তো সরকারকে সেভাবে প্রশ্ন করতে কাউকে দেখছি না। তো এই জায়গাটায় সেলফ সেন্সরশিপটা আসছে কিভাবে? সেলফ সেন্সরশিপটা আসছে কেন? কারণ বেশিরভাগ মিডিয়া হাউস আসলে ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত। আপনার কয়টা মিডিয়া হাউস ওন করছে মিডিয়ার ব্যক্তিত্বরা, কয়টা প্রেসের ব্যক্তিত্বরা ওন করছে, এই পরিসংখ্যান নিলেই তো আসলে এটার অঙ্ক খুঁজে বের করে ফেলা যায়। আমরা এ নিয়ে আরো আলাপ করার সুযোগ পাবো, আশা করি ভবিষ্যতে আমরা মিডিয়া নিয়ে আরো ডিটেল আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমার খুব করে মনে পড়ছে যে হাদি হত্যার কথা, যে হাদি হত্যার 100 দিন পেরিয়ে গেল। আপনি তো ইন্টারিমের কথা বলছিলেন, আমি তখন হিসাবটা মিলাচ্ছিলাম। আপনি যখন বলছিলেন ইন্টারিমের কথা, ওই ইন্টারিমের একজন কি স্টেক হোল্ডার ছিলেন ডক্টর আসিফ নজরুল, যিনি আইন মন্ত্রী পদমর্যাদায় আইন উপদেষ্টা ছিলেন। তো ওনার একটা বার্তা আমার কানে বাজছে যে 10 দিনের মধ্যে হাদি হত্যার বিচার হবে।
রাইট, আপনি এমন কিছু শুনেছেন, রাইট? হুম। তো আজ আমরা দেখলাম যে 100 দিনও পেরিয়ে গেছে, হাদি হত্যার বিচারের যে অগ্রগতি সেটি কি সন্তোষজনক আপনার মনে হয়? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আসি এক্স অ্যাডভাইজার আসিফ নজরুল সাহেবের প্রসঙ্গে। উনি কিছু কথা বলেছেন যেগুলা আসলে পরবর্তীতে আর ক্লিয়ার করেন নাই। আচ্ছা, ওই যে ওই গানের মতো, যে বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল। তো একই রকম ভাবে উনি বলছেন যে বাংলাদেশে 26 লাখ ইন্ডিয়ান কাজ করে, আচ্ছা, কিন্তু পরবর্তীতে যখন উপদেষ্টা হলেন তখন আর এটা নিয়ে কোনো রাগ করলেন না। কোথায় সেই ইন্ডিয়ানরা, এটা এ ব্যাপারে কোনো কথাই বললেন না উনি। আচ্ছা, আমরা ইন্ডিয়ার প্রসঙ্গে আসবো। তারপরে আসি হচ্ছে আপনার হাতির ব্যাপারটাতে। হাতির ব্যাপারে বলছেন 10 দিনে বিচার হবে, অথবা ওয়ার্ড টু দ্যাট ইফেক্ট। সেটা কেন বলছে? কারণ হচ্ছে যে হাতির ব্যাপারে তখন একটা উত্তাল পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল এবং এটা শান্ত করার জন্য বলেছিলেন। ব্যক্তিগতভাবে আমি একজন যৌক্তিক মানুষ হিসেবে এটা বিশ্বাস করি না যে আপনি একটা খুন 10 দিনে সমাধান করবেন। বাংলাদেশের বিচার বিভাগ এখন ওই লেভেলে পৌঁছায় নাই। বরং কথাটা অপ্রিয় লাগবে অনেকের কাছে, ওই সময়টাতে যে পরিমাণ মবক্রেসি চলছে তাতে মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছিল যে যেহেতু হাতি মারা গেছে, ওর খুনিকে যদি পাওয়া যায় তাকেও ঝুলায় দেওয়া যাবে। এই মব লিঞ্চিং এর একটা এক্সপেকটেশন থেকে পাবলিক এটা ভাবতে শুরু করছিল। আপনি আমাকে বলেন, আপনার বাংলাদেশের নাগরিক 10 দিনে কোনোদিন হয় মার্ডার কেস সুরাহা? মানে এমন কোনো নজির আমরা কখনোই দেখি নতুন নাই। তো এই জায়গাটায় মনে করেন যে আজকে প্রয়াত মেজর সিনহার কথা বলি, তাকে মারা হয়েছে, কেস প্রমাণিত হয়েছে, হাইয়েস্ট অ্যাপেক্স কোর্ট থেকে এটা প্রমাণিত হয়েছে। এখন পর্যন্ত কি তার হত্যাকারীর ফাঁসি হয়েছে? হয়নি। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তো তাহলে এই জায়গাটায় আমরা ওই ঘটনাটা থেকে কি শিখি, লেসন লার্ন কি? দ্যাট ওয়াজ এ প্রায়োরিটি কেস, বাট প্রায়োরিটি কেস হওয়ার পরেও এটার পেছনে আর্মি ছিল, এটার পেছনে পুলিশ ছিল, সরকার আন্তরিক ছিল। সবকিছুর পরেও এই মামলায় চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে যে ওসি প্রদীপ তাকে হত্যা করেছে। সেই ওসি প্রদীপের ফাঁসি এখন পর্যন্ত আমরা দিতে পারি নাই। এই বাংলাদেশে যদি আসিফ নজরুল সাহেব আমাকে নাকে খত দিয়ে বলেন যে 10 দিনে বিচার করে দিবেন, এটা তো মনে করেন যে এটা বলার অপরাধে মনে করেন যে ওনার এখন আবার নতুন করে ক্ষমা চাওয়া উচিত, কারণ উনি একজন আইনের লোক হয়ে এই কথা কিভাবে বলবেন? আচ্ছা, যাই হোক, আমি ধরে নিচ্ছি যে এটা কথার কথা, যেহেতু উনি উপদেষ্টা পজিশনে ছিলেন, শান্ত করার জন্য একটা রেটরিক দিয়েছেন। এবার আসি হাদির হত্যাকারীর এবং হাদির হত্যার বিচারের অগ্রগতি নিয়ে। বিচার অবশ্যই তার বিচারিক যে সিস্টেম আছে এই সিস্টেমে আগাবে। প্রথমে হচ্ছে যে ঘটনার জন্য মামলা রুজু করা, তারপরে হচ্ছে এই মামলার তদন্ত। এখন কিছু ইন্টারেস্টিং ব্যাপার আপনার সাথে শেয়ার করি। হাদির হত্যাকারী কথিত ফয়সাল, এটা কি নিশ্চিত, মানে স্থির নিশ্চিত যে সেই হত্যাকারী? এবং ফয়সাল বলতে যাকে আমরা বুঝাচ্ছি, এখানে কোনো আয়নাবাজি চলতেছে না তো? তাহলে আমি কেস ধরলাম, প্রথমে কন্ট্রাডিকশনটা কোথায়? অ্যাকচুয়ালি হত্যাকারীটা ওই লোকটাই কিনা আইডেন্টিফাই করা, ঠিক আছে? দিস ইজ নাম্বার 1। এটা এখন কে এটা কনফার্ম করবে? এটা কনফার্ম করবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাই তো? তারা আগে কনফার্ম করবে যে ওকে, এই লোকটা ভিডিও ফুটেজ এবং সবকিছু মিলে ওকে, মিস্টার ফয়সাল ইজ দ্য কিলার। এটা আগে 1 নম্বরে স্থির নিশ্চিত হওয়াটা জরুরি। তো ধরলাম যে এটা ঠিক হয়েছে, ঠিক আছে। এবার 2 নম্বর প্রশ্ন, ফয়সাল নামের একজন কলকাতায় ধরা পড়ছে। কলকাতায় যে ধরা পড়ছে তাকে বাংলাদেশে আনার জন্য কোন মানে আইনটা ফলো করতে হবে? সেটা হচ্ছে অপরাধী বিনিময় চুক্তি, যেটা 2013 সালে স্বাক্ষরিত, 2016 সালে সংশোধিত, ঠিক আছে। ওই চুক্তিটা যদি আপনি মোটামুটি পড়েন তাহলে আপনি দেখবেন যে ধরেন আজকে মিস্টার ফয়সাল যদি হাতিয়া হত্যার অপরাধে বাংলাদেশের আদালত থেকে স্থির দণ্ডপ্রাপ্ত হন, সেটা ফাঁসির দণ্ড হোক অথবা অন্য কোনো দণ্ড হোক, আপনার জানা মতে ফয়সালের এগেইনস্টে কি কোনো কোর্ট এরকম কোনো ভার্ডিক্ট বা রায় দিয়েছে যে তাকে ফাঁসি দেওয়া হলো? নট ইয়েট। তার মানে ফয়সাল আসলে একজন অভিযুক্ত আইনগতভাবে। এখন এই অভিযুক্তকে ইন্ডিয়ান পুলিশ বাংলাদেশকে হস্তান্তর করতে বাধ্য কিনা, মানে পয়েন্ট একটু বুঝি আমরা। বাংলাদেশের একটা কোর্ট
শেখ হাসিনা নামের একজন আসামিকে ফাঁসির দণ্ড দিচ্ছে, জি জি সে থাকে দিল্লিতে। জি। আর বাংলাদেশের কোন কোর্ট ফয়সাল নামের কাউকে এখনো ফাঁসির দণ্ড দেয় না, শুধুমাত্র আমরা যেটা সন্দেহ করছি সে থাকে কলকাতায়। কাকে পাঠানো বেশি জরুরি, কাকে পাঠাতে পারাটা বেশি সোজা ভারতের জন্য? Of course, the former one, the first one. দণ্ডিত আসামিকে নাকি অভিযুক্তকে, সন্দেহভাজনকে? নিঃসন্দেহে আচ্ছা, এখন এখানে এসে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে বাংলাদেশের সন্ত্রাসী, সেটা ফৌজদারি হোক বা রাজনৈতিক হোক, তাদের জন্য যেন এক অভয়ারণ্য হচ্ছে ভারত রাষ্ট্রটি। জি। এখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ভারতে আশ্রয় পায়, এখানে সন্দেহভাজন যারা তারাও কিন্তু ভারতে আশ্রয় পায়। তো এই সন্দেহভাজন একজন ফয়সালকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে। এখন কথিত আছে যে এই গ্রেপ্তার নাকি আবার বাংলাদেশেরই কোনো এক গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে। আচ্ছা, এটা আবার শোনা কথা। কোন গোয়েন্দা সংস্থা কি আপনাকে এটা মানে প্রত্যেকে এসে বলেছে যে এটা আমরা ইন্টেল দিয়েছিলাম, সেই ইন্টেলে ধরা পড়েছে? আচ্ছা, এখন তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ভারতের পুলিশ তাহলে এই ফয়সালকে কোন অপরাধে গ্রেপ্তার করে? সেটা কি ভারতীয় পুলিশ বাংলাদেশকে জানিয়েছে? আচ্ছা, ধরলাম যে ভারতীয় পুলিশ মসজিদ থেকে জুতা চুরির অপরাধে ফয়সালকে ধরেছে। আচ্ছা, তাহলে এই জুতা চুরির অপরাধে ভিনদেশি ফয়সাল কলকাতায় ধরা পড়েছে, তার বিচার কি বাংলাদেশের আদালত করবে না ভারতের আদালত? অলরেডি ভারতের আদালতে তোলা হয়েছে। আচ্ছা, ভারতের আদালতে মানে এটা কি স্পিডি ট্রায়ালে যাবে না নর্মাল ট্রায়ালস ইয়েতে যাবে? তো সালাউদ্দিন সাহেবের কেস তো 9 বছর লাগছে দিল্লিতে, তার মানে আপনি ফয়সালকে অ্যাটলিস্ট 9 বছরের আগে কি পাবেন বলে আশা করেন? আচ্ছা, ঠিক আছে, তো 9 বছর ধরেন থাকলো, থাকার পরে মনে করেন যে অনুকূল পরিস্থিতিতে উনিও মানে বাংলাদেশে আসার মতো ভারতীয় কোর্টে আগে প্রমাণিত হইল যে সে আসলে চোর, সে জুতা চুরি হোক আর মনে করেন যে হাদির হত্যাকারী হোক, এটা কোথায় প্রমাণিত হইতে হবে? ভারতীয় কোর্টে। ভারতীয় কোর্ট যখন নিশ্চিত হইল যে সে তো একটা অপরাধী, সে ভারতীয় আদালতের দৃষ্টিতে অপরাধী এবং একই সাথে বাংলাদেশের কোর্টেও সে অপরাধী, এই দুইটা অপরাধী তকমা যখন অ্যালাইন হবে তখন না ধরেন বিনিময় চুক্তির প্রসঙ্গ আসবে, তাই না? তো তাহলে আপনি খুব সহসাই যে কাউকে পেতে যাচ্ছেন এই আশা করাটা মনে হয় ভুল। বরং এই জায়গায় আমি আবারও বলবো, যদি বিনিময়ের কথা আসে তাহলে অনুপ চেটিয়াকে একদিন যে আমরা দিছিলাম তার বিনিময়ে তো এখন হাসিনাকে দেওয়া উচিত। জেন্টলম্যান এগ্রিমেন্ট না? বাট ওখানে আবার দেখবেন যে ওই একই বিনিময় চুক্তির নিচে একটা সুন্দর লাইন লেখা আছে, রাজনৈতিক কারণে যদি শাস্তি হয় তাহলে সেই শাস্তির জন্য অপর পক্ষ সেই অভিযুক্তকে দিতে বাধ্য থাকবে না। তাইলে এখন চিন্তা করেন বাংলাদেশের কোর্টের প্রতি ভারতের মনোভাবটা কি, মানে কয় পয়সা দাম দেয়। আমরা তারপর আশাবাদী হতে চাই, একজন হাদি শুধু সাধারণ একজন হাদি ছিলেন না, উনি লক্ষ জনতাকে জাগিয়ে গেছেন, লক্ষ যুবকের স্বপ্নকে উনি বাঁচিয়ে রাখার অগ্রসেনানী ছিলেন। ও, হাদি ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাদি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হাদির বিচার হওয়া খুব ইম্পর্টেন্ট। সিনহার যেরকম বিচার হওয়া দরকার, হাদির বিচার হওয়া দরকার, এটা ভিন্ন কারণে। মানে শাস্তি, আমি যেটা বলতে চাচ্ছি যে শাস্তিটা হওয়া দরকার, হাদির তো বিচারও শেষ হয় না। সমস্যাটা কোথায় ভাই? একটা সমাজে যখন অপরাধীরা বুঝে ফেলে যে সে অপরাধ করলে পরে শাস্তি হবে না, বিচার হবে, লম্বা বিচার হবে, হ্যাঁ, মানে ইসলামে কি বলতেছে, চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত। এটা কেন বলছে? আজকে যখন আপনার বাচ্চাকে মনে করেন যে কেউ মেরে ফেলবে, আপনি 25 বছর পরে এই বিচার পেয়ে আপনার লাভ আছে? এই বিচারটা আপনি কি করবেন বুঝেন নাই? আর এই 25টা বছর যে লাগলো এই বিচারটা হওয়ার জন্য, এটার জন্য সরকার, দেশ আপনাকে কি একটা পয়সা ফেরত দেয়? দেয় না তো। তো এইটা হচ্ছে বাংলাদেশে মনে করেন যে কানুনের যে দুরবস্থা ভাই। বাংলাদেশে এত অপরাধ কেন হচ্ছে? বাংলাদেশের এত মানে এই যে ঘুষ বলেন, তারপরে দুর্নীতি বলেন, তারপরে ছোট অপরাধ, বড় অপরাধ, এগুলো হওয়ার পিছনে ভাই একটাই কারণ, সেটা কি? বাংলাদেশে অপরাধীদের শাস্তি হয় না। আজকে আপনি যদি শাস্তি নিশ্চিত করতে পারতেন, ভাই একটা লোক রেপ করছে, তার আর কি বিচার করবে না বলেন তো? প্রমাণিত যদি হয়
সে যদি নিজে স্বীকার করে যে সে রেপ করছে, এরপরে আপনি আর কি প্রমাণ চান? ওরে তো মনে করেন শাহবাগের মোড়ে একদম চামড়া ছিলে ফেলা উচিত, যাতে আরেকজন কখনো এই জিনিস মাথায় না আনতে পারে। এটা আমরা যদি করতে না পারি, মানে না, আমার কাছে না ভাই কিছু কিছু সময় মনে হয় যে ধরেন গণতন্ত্র তো আর মনে করেন যে এই পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ মানে কোরআনে আসে নাই। গণতন্ত্র একটা সিস্টেমের মানে মডার্ন একটা সিস্টেম আসছে, কিন্তু বিচারের ব্যাপারে আল্লাহ তো কিছু পরিষ্কার জিনিস মনে করেন যে কোরআনে হাদিসে পরিষ্কার ভাবে এই জিনিসগুলো ক্লিয়ার করা আছে। আপনি ধর্ষণের শাস্তিটা এই ইসলামী আইনে দেন না, সমস্যা করি। অনেকে বলে যে ওই আরব দেশে চুরি করলে হাত কেটে ফেলতে হবে, ঠিক আছে, তো আরব দেশের কি সবার হাত কাটা? তা তো না। তার মানে কি ওদের দেশে চোর কম? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে চুরি করলে হাত কাটলে আমার কি সমস্যা? আমি তো চুরি করি না। চুরি করার জন্য শাস্তি যদি হয় একটা থাপ্পড় অথবা একটা হাত কাটা, দুইটার কোনোটাই কি আপনার জন্য কোনো মানে সমস্যা কিনা আপনি যদি চুরি না করেন? হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে বলবে না আমাদের আইনে তো এটা হয় না, এটা ইসলামিক আইনে কি আর দেশ চলবে কিনা? আরে ভাই, বিয়ে আপনি কোন আইনে করেন? বিয়ে কি আপনি রাষ্ট্রীয় আইনে করেন, ইসলামিক আইনে করেন? তো এই জায়গায় সমস্যাটা হচ্ছে কি, আমরা জনতার দলের পক্ষ থেকে সবসময় যেটা বলি ভাই এই জায়গায়, যে আইনের অবস্থা, আইন প্রয়োগের অবস্থা এবং বিচারের ব্যবস্থাটা যেটা আছে, একটা ফরিয়াদি লাস্ট হোপ থাকে হচ্ছে জজ তাকে একটা রায় দিবে, ঠিক আছে, শেষ ভরসা। মানে তার আর কোনো ভরসা নাই, সে খালি একটা কোর্টে যায়, গিয়ে শেষ চিন্তা করে যে আল্লাহ তুমি তো মনে করো যে নিজে থেকে কোনো কাজ এসে করে দাও না, তুমি ইশারার মাধ্যমে করাও, মাধ্যমের মাধ্যমে করাও। তোমার সুবিচার ন্যায় বিচারের মাধ্যম হচ্ছে এই জজ, তার মাধ্যমে তুমি, আমি তো অপরাধটা করি নাই, তুমি এইটা তার মুখ দিয়ে বলাও যে সে প্রমাণ পাইছে আমি অপরাধী না, ও অপরাধী। সেই রায় মনে করেন যে দলের রাজনৈতিক বিবেচনায় চেঞ্জ হয়ে যায়, সেই রায় টাকার বিনিময়ে চেঞ্জ হয়ে যায়। কি করবেন আপনি? এই যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা টেম্পার্ড হয়েছে না, আইন ব্যবহার করে জিনিসটাকে প্রভাবিত করা হয়েছিল না? তো এই জন্য আমি বললাম যে ভাই, বাংলাদেশের অনেক সমস্যা কমে যাবে শুধুমাত্র যদি এই শাস্তিগুলা দৃশ্যমান হয়। শুধু শাস্তিগুলা দৃশ্যমান করলে পরে, যেমন আপনি চিন্তা করেন বাচ্চাদের খাবারে যে ভেজাল মিশায়, এই লোকটাকে আপনি কোন বিবেচনায় তাকে রেহাই দিবেন? এ তো মানুষ খুন করতেছে। খুব সত্যি। তো এইটাকে যদি আপনি ওইভাবে দেখতে না পারেন, ভাই ইস্তাম্বুলে গেলাম খাবারে ভেজাল নাই, দুর্গম আফ্রিকায় গেলাম ইঁদুর বিড়াল খায় আবার অনেক জায়গায়, খাবারে ভেজাল নাই। খার্তুমে গেলাম, মাংস কিনবেন, শুধু মাংস কিনছেন মানে শুধু মাংস দিবে, হাড্ডি দিবে না, এবং দাড়িপাল্লা একদম আপ ডাউন প্রপার না হওয়া পর্যন্ত, দৃশ্যমান না হওয়া পর্যন্ত চাপাবে। আপনি যদি একসাথে 10 কেজি মাংস কিনেন, এবার দোকানদার আপনার বকশিস দেয়, আর একটু মাংস দেয় আপনাকে খুশি হয়ে। বাংলাদেশে রমজানের সময় মনে করেন যে জিনিসপত্রের দাম বাড়বে, যেখানে ইহুদিরা মনে করেন যে রামাদান ডিসকাউন্ট দেয় মুসলমানদেরকে, বাংলাদেশে দাম বাড়ে। আর বাংলাদেশে মনে করেন খাবারের ভেজাল এমন একটা পর্যায়ে পৌঁছাইছে, আপনি আসলে ভালো খাবার আছে কিনা এটা নিয়ে এখন সন্দেহ। আরে ভাই, এত বড় একটা মানে জনসংখ্যার দেশ, একটা সরকার পারে না এটা নিশ্চিত করতে যে আপনি একটা আইন খালি করে দেন যে শিশু খাবারে ভেজাল পাওয়া মাত্র তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। যে এই ব্যাপারে আমরা সরকারের একটা কঠোর শাস্তির কিন্তু বিধান আছে আমরা জানি, কিন্তু বিধান বাস্তবায়ন ভাই, আমাদের যে আইনের বইগুলো আছে, আইনের বইয়ের ব্যাপারে এটা মজার জিনিস শেয়ার করি। আজ থেকে 1790 সাল, মানে খ্রিস্টপূর্ব 1790, সেই সময়ে ব্যাবিলনের একজন রাজা ছিলেন, নাম ছিল হামুরাবি। আচ্ছা, এই হামুরাবি তার রাজপ্রাসাদের সামনে একটা পিলার স্থাপন করছিলেন, কাদা দিয়ে শুকায়া একটা পিলার। এই কাদা দিয়ে শুকানো পিলারের গায়ে সুমেরীয় ভাষায় আইন লেখা ছিল, যে বেসিক কিছু আইন লেখা ছিল, হত্যা করলে কি শাস্তি হবে, এটা এটা লেখা ছিল। এটাকে বলা হয় আইনের প্রথম লিখিত ভাষা, ঠিক আছে? সেই খ্রিস্টপূর্ব, মানে খ্রিস্টের জন্মের 1790 বছর আগে কথা বলছি। আর আজকে যদি আপনি বাংলাদেশ আইনের পেনাল কোড এবং অন্যান্য জিনিসগুলো দেখেন, আপনি দেখবেন যে আইনের অভাব নাই, কিন্তু অভাব ওইটাই আপনি যেটা বললেন, প্রয়োগ তো নাই। তো যতদিন পর্যন্ত অপরাধী বুঝবে যে আমি টাকা দিলে পরে আমার জামিন পাওয়া যায়, টাকা দিলে পরে আমি আমার শাস্তি দিনের পর দিন রহিত করতে পারি, টাকা দিলে পরে আমি এসি যে জেল আছে জেলখানায় থাকতে পারি, খাইতে পারি, ততদিন পর্যন্ত আপনি ভাবতেছেন এই বাংলায় ইনসাফ আসবে? আমরা অন্য আর একটা প্রসঙ্গে যেতে চাই এবার। আপনার কথা থেকেই, আপনার কথার ভেতরে আপনি ভারতের কথা বলছিলেন। ভারতের প্রসঙ্গ আসতেই আমার মনে পড়ে গেল যে
7 তারিখে, আর মাত্র কদিন আছে। নতুন সরকার ক্ষমতায় আসবার পরে প্রথম কোনো মন্ত্রী পর্যায়ে একটা সফর হতে যাচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে যাচ্ছেন অফিসিয়াল ট্যুরে 7 এপ্রিল। তো আমরা এর মধ্যে দেখেছি যে প্রতিবেশী ভারত আমাদেরকে আমাদের এই চরম এই প্রয়োজনের সময় তারা কিন্তু তেলের সরবরাহ বন্ধ রাখেনি, বরং অব্যাহত রেখেছে যখন ভারতের নিজেরও প্রয়োজন তুলবে। সব মিলিয়ে আপনি আসলে কতটা আশাবাদী হচ্ছেন? তেল কি ফ্রি দিচ্ছে? না, তা তো নিশ্চয়ই না, এটা পারস্পরিক চুক্তি। আমরা কি ইন্টারন্যাশনাল মার্কেট রেটে কিনছি না তাদের কাছ থেকে? নিশ্চয়ই। তো তাহলে আর ওখানে তো ব্যবসা হয়েছে, যেহেতু কোনো দয়া পরামর্শ তো কোনো কিছু হয় নাই। আদানি যে বিদ্যুৎ দেয়, এটা কি ফ্রি দেয়? Not at all. বিশ্বের সবচেয়ে বিশ্রী চুক্তির আন্ডারে সবচেয়ে বেশি দাম দিয়ে বিদ্যুৎটা কিনতেছি আমরা। এটা এখন এই চুক্তি ক্যান্সেলও করা যাচ্ছে না, কারণ চুক্তি ক্যান্সেল করলে যে পরিমাণ জরিমানা দেওয়া লাগবে এটা ধরেন মানে এই বিদ্যুৎ কেনার চেয়ে বেশি হয়ে যায়। তো আমরা দেখেন এই জায়গাটায় কিছু জিনিস পৃথক রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে ব্যবসার জায়গায় থাকবে। আজকে ধরেন ইউক্রেন যুদ্ধ করতেছে, তারপরেও ইউক্রেন কি করছে জানেন? আরব রাষ্ট্রগুলোকে ড্রোন বিক্রির প্রস্তাব দিচ্ছে। যুদ্ধে কিন্তু ভচকে গেছে, রাশিয়ার এগেনস্টে যুদ্ধ করতেছে, আর সে কিন্তু ঠিকই প্রস্তাব দিচ্ছে যে আমি ড্রোন বিক্রি করবো। তার মানে পৃথিবীতে যুদ্ধ হোক আর যাই হোক, ব্যবসায়ীরা ব্যবসা করবে। কালকে যদি ডিক্লেয়ার হয় যে কালকে কিয়ামত, আপনি তারপরেও শিওর থাকবেন কিছু ব্যবসায়ী দেখবেন যে উন্নত মানের পানি, উন্নত মানের কিয়ামতের আগে শেষ ঢোক খান, তারপর হচ্ছে উন্নত মানের কাফন, এরকম অনেক কিছু ব্যবসা করবে। দেখ, বিজনেসম্যান আর বিজনেসম্যান তারা বিজনেস করবে, ঠিক আছে? সেটা যুদ্ধ হোক আর ধরেন দুর্ভিক্ষ হোক আর যাই হোক। এখন এই জায়গাটায় আপনি যে প্রশ্নটা করলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সফর। অবশ্যই তার পুরাতন জায়গা, চেনা জায়গা, উনি যাবেন, মানে ক্ষমতায় আসছেন, হয় না? আমরা ধরেন কোনো একটা কাজে যখন সাফল্য পাই তখন আজমির শরীফ ভিজিট করতে যাই, কেউ শাহজালালের মাজার ভিজিট করতে যায়। আর এখন তো ধরেন এর আগে পররাষ্ট্রমন্ত্রী তো কিছুদিন ইন্টারিমের সময় তো একবার গেছিলেন না দোভাল সাহেবের সাথে দেখা করার জন্য? তো সেই পররাষ্ট্রমন্ত্রী সাহেবই তো যাচ্ছেন নাকি? তো তার পুরাতন ফ্রেন্ড যারা আছে তাদের সাথে আবার একটু নয়া রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা করবেন, এটাতে খুব একটা মনে করেন যে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নাই। আশাবাদী কতটুকু বাংলাদেশ? কোনটা আশা করবেন যে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে সফরে আসবে অথবা মোদী সফরে আসবে, এরকম কিছু আশা করতেছেন? বাংলাদেশ কি পেতে পারে এই সফর থেকে? এই সফরে আমি পলিটিক্যালি যা বুঝি সেটা হচ্ছে যে তারা পলিটিক্যালি ভারতকে আশ্বস্ত করতে যাচ্ছে যে বাংলাদেশের এই যে সরকার আছে, এই সরকার ভারতের সাথে একটা ওয়ার্কেবল রিলেশন রেস্টোর করতে চায়। কারণ ইউনূস গভর্নমেন্ট যখন ছিলেন, ইউনূস গভর্নমেন্ট ওটা পাত্তা দেয় না। আচ্ছা, সো এখন এটাকে নর্মালসিতে ব্যাক করতেছে। তা আমাদের জন্য নর্মালসি কি? বাংলাদেশের জন্য নর্মালসি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্যাট ফরেন পলিসি যে ফ্রেন্ডশিপ টু অল, মাই লাইফ টু নান, এরকম কিছু। হ্যাঁ, ওই এছাড়াও ধরেন বাংলাদেশের সাথে ভারতের নর্মালসি কি এটা আপনাকে বুঝতে হবে, এই আর্টিকুলেশনটা বুঝতে হবে, এবং যিনি যাচ্ছেন তাকেও আমার এই বক্তব্যের এই প্রসঙ্গগুলো মাথায় রেখে নিয়ে যেতে হবে। ভারতের সাথে বাংলাদেশের নর্মালসি মানে হচ্ছে ভারত বাংলাদেশের 4096 কিলোমিটার সীমান্তে গত 20 বছরে 1200-র উপরে বাংলাদেশি নাগরিককে নিরস্ত্র অবস্থায় শুধুমাত্র সীমান্ত অতিক্রমের অপরাধে হত্যা করেছে গুলি করে, এবং 2-1 জনকে তার কাটায় ঝুলিয়েও রেখেছে দৃষ্টান্ত স্থাপনের জন্য। এবং এই কারণে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত আছে এটাকে পৃথিবীর নৃশংসতম সীমান্ত বলা হয়ে থাকে, ঠিক আছে? আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে ভারত বাংলাদেশের সম্পর্কের নর্মালসি মানে হচ্ছে ভারত বাংলাদেশের সাথে $17 বিলিয়ন ব্যবসা করবে, যেখানে $15 বিলিয়ন তারা করবে, $2 বিলিয়ন আমরা করব। ভারত বাংলাদেশের সম্পর্কের নর্মালসি মানে হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের 54টা নদী ওতপ্রোতভাবে জড়িত। এই 54টা নদীর ভিতরে 53টা নদী ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। আর একটা নদী, ফেনী নদী, যেটা বাংলাদেশে উৎপন্ন হয়ে ভারতে গেছে। আচ্ছা, বাংলাদেশ ভারতের সম্পর্কের যে নর্মালসি ভারত চায় আমাদের কাছে হেজিমনির প্রেক্ষিতে, সেটা হচ্ছে এই 54টা নদীর সব কয়টার উপরে তারা 3 থেকে 3,500 বাঁধ দিবে, কিন্তু আমরা কিছু বলতে পারবো না। বাংলাদেশ ভারত সম্পর্কের নর্মালসি মানে হচ্ছে 54টা নদীর ভেতরে শুধুমাত্র একটা নদীর জন্য চুক্তি হয়েছে, সেটা হচ্ছে গঙ্গা চুক্তি, যেটা এই বছরের জুন মাসে শেষ হয়ে যাবে।
জি। এবং বাকিগুলোর ব্যাপারে তারা চুক্তি করতে আগ্রহী না। এমনকি তারা পাকিস্তানের মতো করে যে বলবে যে 6টা নদীর ভিতরে 3টা তোমার 3টা আমার, ওইটা বলারও দুঃসাহস বাংলাদেশ দেখাইতে পারবে না। এটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের নর্মালসি। ভারত বাংলাদেশ সম্পর্কের নর্মালসি যদি আপনাকে বুঝতে হয়, তাহলে এটা বুঝতে হবে যে জনৈক্য অভিযুক্ত ফয়সালের ব্যাপারে তাকে চেঞ্জ করা যাবে কিনা, এক্সচেঞ্জ করা যাবে কিনা, এটা নিয়ে কথা বলা যাবে, কিন্তু দিল্লিতে বসা শেখ হাসিনার ব্যাপারে আপনি কথা বলতে পারবেন। তাহলে কি আপনি আশাবাদী নন একেবারেই? এখন বাংলাদেশ ভারতের সম্পর্কের নর্মালসি যদি হয় যে রয়ের এজেন্টরা বাংলাদেশের রাস্তাঘাটে, অফিস আদালতে মানে নির্বিরোধে বিনা বাধায় থাকবে, বসবে, খাবে, তাহলে আশাবাদী হওয়ার সুযোগ খুব কম। আপনি কি এই গত 1.5-2 বছর এরকম শুনছেন যে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে র বসেছিল? শুনছেন তো, রয়ের এজেন্টরা ছিল, অ্যাক্টিভ ছিল। বাট আপনি কি শুনছেন ইরানে যেরকম মনে করেন যে মোসাদের এজেন্টদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওরকম কোনো এজেন্ট কি ফাঁসি হয়েছে বাংলাদেশে অথবা ধরা পড়ছে? আমাদের আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের ভিতরে না অনেক বড় বড় গ্যাপ আছে, যেটা সাহস নিয়ে অ্যাড্রেস করার মতো লোক আমাদের নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, বিকজ ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়ের উপরে কোনো ডিপেন্ডেন্সি ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেলিজেন্স আসতো হচ্ছে 5i থেকে, সিআইএ থেকে, তার ফ্রেন্ডসরা ওই লেভেলে ছিল। আজকে ধরেন যে ভারত ওই যে ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধ লাগছে, পৃথিবীতে যদি 10 জন লোক থাকে যারা এটার মধ্যস্থতা করতে পারবে, তার ভিতরে একজন হচ্ছে ডক্টর ইউনূস। বাংলাদেশ সরকার কি চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে ওই চেষ্টাটা করানোর, যে আপনি একটু ট্রাই করে দেখেন না মধ্যস্থতা করা যায় কিনা, কারণ ওই তেলের সমস্যার কারণে তো আমাদের দেশটা ভুগতেছে। তো আমরা মনে করেন যে টেকনিক্যাল লেভেল, এই অপারেশনাল লেভেল আর স্ট্র্যাটেজিক লেভেল, তিনটার কোনোটাতেই ভালো করতেছি না। ঘুরে ফিরে আমার শুধু তারেক রহমানের সেই বিড়াল জেবুর কথা মনে পড়ে। মনে হয় জেবুই পারত এরকম লজিক্যালি চিন্তা করে অনেক কিছু সমাধান করে ফেলতে। আমরা এসব বিষয় নিয়ে আলাপ করেছি। আপনার কথা সূত্র দিয়ে আমরা পরবর্তী প্রশ্নে যাই। যে তেলের কথা বললেন, তেল নিয়ে এখন যে তেলেসমাতিটা চলছে দেশে এবং দেশের বাইরে, যা আমরা দেখছি, এই বিষয়ে যদি বলি, ইরান তেল সমৃদ্ধ অন্যতম একটা দেশ। আর ইরানের যে সীমানা সংলগ্ন এবং ইরানের অধিকাংশই ইরানের নিয়ন্ত্রণাধীন যে হরমুজ প্রণালীর কথা আমরা আলাপ করছি, সেখানে যে তেল পরিবহনের জন্য সবচেয়ে বড় একটা চ্যানেল। তো এই তেল সংকট নিয়ে আপনি আশু কোনো সমাধান কি দেখতে পাচ্ছেন? দেখেন, সমস্যাটা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে সত্যিকারের সংকট, আর একটা হচ্ছে ওই সংকট ম্যানেজমেন্টের ব্যর্থতা। আচ্ছা, দুই সংকট। হরমুজ প্রণালী বন্ধ দেখে বাংলাদেশের তরমুজের দাম বাড়িয়ে গিয়েছে। তরমুজের সাথে হরমুজের কি সম্পর্ক? আচ্ছা, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, হরমুজ প্রণালী বন্ধ বলে বাংলাদেশে তেল আসতেছে না, এই জন্য নারকেল তেলের দাম বাড়িয়ে গিয়েছে। এটা একমাত্র সোনার বাংলাদেশে সম্ভব। বুঝতে পারছেন? মানে এই সরকার যে কি বেকায়দায় আছে, এটা আপনি এখান থেকে টের পাবেন। ফার্স্টে আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে যে তেল নিয়ে যে তেলস্মাতি চলতেছে, এটার বাংলাদেশের স্টেক খুব কম। এই তেলস্মাতি হচ্ছে আমেরিকা, রাশিয়া, চায়না, এদের ভিতরে এটা চলতেছে, এবং ইউরোপ। ঠিক আছে? এখন বাঙালি মনে করেন যে অনেক সময় আমরা যেটা বুঝি, যেমন ধরেন যে এই হঠাৎ করে বাসায় মনে করেন গিয়ে কর্তা বললো এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, এত তেলের দাম বেড়ে যাবে, সাথে সাথে গিন্নি মনে করেন যে সয়াবিন তেল, নারিকেল তেল, সরিষার তেল স্টক করা শুরু করে দিল। এটা বলে প্যানিক বাইং। ঠিক আছে? বাংলাদেশের এই পেট্রোল পাম্পের সামনে আপনি যে লাইন দেখতেছেন না, এই লাইন হচ্ছে প্যানিক বাইং এর লাইন। আচ্ছা, আপনি অঙ্ক বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে পেট্রোল এবং অকটেন, মানে এই যে হরমুজ তরমুজের যে তেলের সংকট, এই সংকট 5 ধরনের তেল: পেট্রোল, ডিজেল, অকটেন, ফার্নেস অয়েল, কেরোসিন। ঠিক আছে? এখন বাংলাদেশে যে অকটেন আর পেট্রোল লাগে, এটা কার লাগে? কারের লাগে। কার টাইপের গাড়ি যেগুলা আর বাইক যেগুলা, সেগুলো না, সবার না। ডিজেল চালিত গাড়ি আছে না আপনার। ফার্স্ট আগে এই জন্যই বললাম যে আমাদের পাবলিক, আমার তো আফসোস এই জায়গাতে। আজকে জেবু যদি ক্ষমতায় থাকতো, তাহলে যেটা করতো, প্রথমে বাংলাদেশে মনে করেন যে একটা
গণসচেতনতা মন্ত্রণালয় খুলতো। কারণ আমাদের মানুষ বেশি রে ভাই, আপনার বুঝতে হবে পৃথিবীর এমন দেশ আছে 6-7 লাখ মানুষ, আমাদের হচ্ছে 17 কোটি 18 কোটি মানুষ। 18 কোটি মানুষ তো মানুষ তো দিন শেষে না, মানুষ তো মানুষের ব্রেনটাকে যদি আপনি সত্যিকারের সঠিক ইনফরমেশন দিয়ে ফিল আপ না করতে পারেন, তাইলে তো সে স্পেকুলেটিভ হয়ে যাবে, সে তখন অনুমান করতে শুরু করে। আর তখনই দেখবেন যে ওই যে আমাদের মুরব্বী যারা আছে না, তারা কিছুক্ষণ পরে আইসা বলবে এই ডায়াবেটিস এর ওষুধ পাওয়া গেছে, ওই পেশেন্ট ইউটিউবে বলছে, বুঝেন নাই? এখন এই জায়গায় যে দেখেন, এটা কিন্তু নাসির ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে বাংলাদেশের সাধারণ মানুষের পারসেপশন রাইট ইনফরমেশন দিয়ে ফিল আপ করা হচ্ছে না। বাংলাদেশের মানুষের যে মনস্তত্ত্ব আছে, এখানে যে গ্যাপটা আছে, মানুষের ব্রেন রাইট ইনফরমেশন চায়। রাইট ইনফরমেশনটা আপনি যখন দিবেন না, তখন গুজব এসে এই জায়গাগুলোকে দানা বাঁধে। এখন এই তেল প্রসঙ্গে আপনি যেটা বললেন, তেল প্রসঙ্গে দেখেন রাইট ইনফরমেশন গুলো আপনার এই পডকাস্টের মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করছি। নাম্বার 1, পেট্রোল এবং অকটেন এটা বাংলাদেশে উৎপন্ন হয়, বাংলাদেশে পরিশোধিত হয়, ঠিক আছে? এবং এটার জন্য যে কাঁচামাল, এই কাঁচামাল হয় 2 ধরনের। একটা হচ্ছে ক্রুড অয়েল, ঠিক আছে, যেটা হরমুজ হয়ে আসে কিছু অংশ। আরেকটা হচ্ছে আমাদের নিজেদের যে প্রাকৃতিক গ্যাস আছে, এটার কন্ডেন্সেট যেটা আছে, সেখান থেকে কিন্তু পেট্রোল এবং অকটেন উৎপন্ন হয়। আর বাংলাদেশের যদি প্রতি মাসের চাহিদা হয় 6 লাখ ব্যারেল, কথার কথা, বাংলাদেশে উৎপন্ন হয় ধরেন 8 লাখ ব্যারেল, তাহলে কি এই তেল শর্ট করার কোনো সম্ভাবনা আছে? তাহলে কেন রাস্তায় এত বড় লাইন? এবার আসি হচ্ছে কোন তেলটা বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এটা হচ্ছে ডিজেল। সেচ মৌসুমে মনে করেন যে এই ডিজেল চালিত এই শ্যালো পাম্প, ডিপ টিউবওয়েল, এগুলো সব ডিজেল দিয়ে চলে, ঠিক আছে? তারপরে ধরেন আমাদের যত বড় বড় গাড়ি আছে, বাস, তারপর হচ্ছে ট্রাক, পাবলিক ট্রান্সপোর্ট যতগুলো আছে, এগুলো সব চলে ডিজেল দিয়ে। সুতরাং ডিজেলের আমাদের শর্ট পড়ে যায়, ঠিক আছে? আমাদের একটা বড় ডিপেন্ডেন্সি আছে হরমুজের ওই পারের কাতার নামের দেশে, সেটা হচ্ছে এলএনজির জন্য। এলএনজি শর্টেজ আমাদের হবে, ঠিক আছে? সেটা আপনি এলএনজি পাম্পে শর্টেজ দেখতে পারেন, সেটা একসেপ্টেড। আচ্ছা, এবার আসি হচ্ছে যে আপনার ফার্নেস ওয়েল আর কেরোসিন। ফার্নেস ওয়েলের দাম বাড়বে, কিন্তু উভয় শর্টেজ হওয়ার কারণ নাই, ঠিক আছে? এখন তাহলে শর্টেজটা কেন? মানে এই যে লম্বা লাইন, এই লম্বা লাইন কেন? এই লম্বা লাইন হচ্ছে অব্যবস্থাপনা। আপনি রাইট ইনফরমেশন শেয়ার করতে পারতেছেন না, বুঝলেন না? ওই যে আবার বললাম যে আজকে যদি জেবুকে বলতেন, জেবু মাইক পেলে পরে পরিষ্কার বলে দিত যে এই হচ্ছে বাস্তবতা, সুতরাং প্যানিক হইও না। সেইটা না বলে আপনি কি বলতেছেন, দেশে পর্যাপ্ত মজুদ আছে, অনন্তকাল ধরে আমাদের তেল আসবে, আপনারা সবাই মানে ঘরে নিশ্চিন্তে বসে থাকুন। পরের দিন দেখা যাচ্ছে পুলিশের গাড়ি তেল নাই, ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে। তার মানে এখানে তো একটা কিছু ভুল হচ্ছে না ভাই, মজুদদার অথবা কোনো একটা জায়গায় তো ওটা হচ্ছে। তার মানে কি, তেল সংকটটা সাপ্লাই চেনে না, তেল সংকটটা বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে ব্যবস্থাপনার সংকটটা যদি আপনি ঠিক করতে পারেন। আচ্ছা, আমি আপনাকে একটা সিম্পল থিওরি বলি। মনে করেন যে আপনার দিনে 100টা গাড়িতে তেল দেওয়ার মতো তেল আছে, নাজির ভাই, ঠিক আছে? আপনি 100টা গাড়িতে তেল দিতে পারবেন, এরকম তেল আপনার কাছে আছে, ঠিক আছে? এখন ধরেন আপনার হঠাৎ করে 100টা গাড়ি যদি হাজির হয়, তাহলে আপনার উপর একটা প্রেশার পড়ে যায়, তাই তো? আপনি একটা কাজ করলে পরে এই 100টার যে তেল আছে, এই তেল দিয়ে 2 দিন চালাতে পারবেন। সেটা কি? কষ্ট করতে হবে রেশনিংটা কি? আপনি বলবেন যে আপনাদের যেসব গাড়ির নাম্বার প্লেটের লাস্ট নাম্বার জোর, তারা জোড়া তারিখে তেল দিতে আসবে। আচ্ছা, আর বেজোর যাদের, তারা বেজোর তারিখে আসবে। তাহলে কি হইলো, আপনার গাড়িটার লাস্ট নাম্বার হচ্ছে বেজোর, তার মানে আপনি 3, 5, 7 এই তারিখগুলোতে তেল কালেকশনে যাবেন। আর আমার গাড়ির লাস্ট নাম্বার ধরেন 4, তাহলে আমি যাবো 4, 6, 8, 10 এরকম জোর তারিখে। তাহলে আপনি দেখেন এই যে লম্বা লাইনটা আপনি একটা মাত্র আইডিয়াতে 2 ভাগ করে ফেললেন, অর্ধেক লোড কমে ফেললেন রাস্তা থেকে। জি, তো এই ধরনের অভিনব কিছু চিন্তা ভাবনার মাধ্যমে এই ম্যানেজমেন্টটা করা দরকার ছিল। আর একটা বড় সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে তেলের প্রাইসিং নিয়ে সরকার বলছে বাড়াবে না। ভাই আমাকে বলেন যে গত 1 বছরের গোল্ডের দাম কি পরিমাণ বাড়ছে? আপনার আইডিয়া আছে কতটুকু বাড়ছে? প্রায় ডাবল, 35 থেকে 40% বাড়ছে। তো গোল্ডের দাম যে 35 থেকে 40% বাড়ছে, এটার জন্য আপনি কোনো আন্দোলন করছেন? এটা কি আপনি ঠেকাইছেন? প্রাইস সেট করে ঠেকাইছেন? এটা তো প্রতিযোগিতাশীল মার্কেট। তারপরে তেলের বাজারে যদি মানে ব্যারেল প্রতি ক্রুড অয়েল 115-র উপরে উঠে যায়, বাংলাদেশে আপনি তেলের দাম কন্ট্রোল কেন করতেছেন?
আচ্ছা, এটা কন্ট্রোল করার ক্ষেত্রে আরেকটা মজার জিনিস আছে, ভাই লক্ষ্য রাখতে হবে। আপনার যখন বাংলাদেশে তেলের দাম কম থাকবে, ইন্ডিয়া তেলের দাম বেশি থাকবে, তখন তেল কি হবে? তাছাড়া তো এই জন্য যে ওই যে আমাকে অনেক সময় বলে না যে ইন্ডিয়া নাকি ডিজেল দিতে রাজি হয়েছে, জি। ওই ডিজেল মানে আনার পরে যদি আপনি আবার তেলের দাম কমায় রাখেন, তাহলে তেল বাইরে পাচার হয়ে যাবে। সুতরাং ইট ইজ ভেরি কমপ্লেক্স। তাহলে এই যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে দ্বন্দ্ব, যেটা যুদ্ধে রূপান্তরিত হয়েছে এখন, এইটা আপনার কাছে কি মনে হয়? আসলে এর সাথে তো অনেকগুলো বিষয় জড়িত। এটা আজকে একজন বিশেষজ্ঞ বলেছেন এটা জুন মাস পর্যন্ত চলবে। আহ, আবার আমরা আমেরিকান প্রেসিডেন্টের কথা জানি, ট্রাম্প আজকে বলেছেন যে 1300 লক্ষ বস্তুতে হামলা হয়েছে, এ পর্যন্ত আরো 300 লক্ষ বস্তু বাকি আছে। সব মিলিয়ে যুদ্ধে আমরা হুতিদেরকে আবার দেখেছি যে ইরানের যে আলাই, হুতিরা এতদিন চুপচাপ ছিল, আমরা সম্প্রতি দেখলাম যে তারা ওই যুদ্ধে যুদ্ধ করেছে, তারা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সব মিলিয়ে আসলে আপনি এটাকে কিভাবে দেখছেন, যে যুদ্ধটা কি খুব দ্রুত সমাধান হবে, অথবা জুন পর্যন্ত চলবে, নাকি আরো প্রলং হবে? কারণ এখানে আমরা যুদ্ধ শুরু করছে কে? আমরা সেটা জানি যে ইসরায়েল এবং আমেরিকা তারা শেষ করবে ইরান। শেষ করবে ইরান। কারণ ইরান কখন যুদ্ধ শেষ করবে? জিতলে পরে? তা তো না। ইরান শর্ত দিয়ে দিচ্ছে পরিষ্কার। আচ্ছা, প্রথম শর্ত হচ্ছে যে এই যে ইরানিয়ান কান্ট্রির আশেপাশে যে আরব কান্ট্রিগুলো আছে, এখান থেকে আমেরিকান ক্যান্টনমেন্টগুলো আগে সরাইতে হবে। এটা কি আমেরিকা সরাবে খুব সহসা? রাতারাতি পারবে সরাইতে? তাহলে তো রাতারাতি যুদ্ধ শেষ হওয়ার কথা না। আমি ইন্ডিকেশন দিচ্ছি, আমি কিন্তু কিচ্ছু বলতেছি না থিওরি অনুযায়ী। ওকে। 2 নম্বরে আমি যেটা বলতেছি, হরমুজের কন্ট্রোল এবং অন্যান্য জায়গাটা যেটা আছে ডেডলক লেগে আছে, জি, যতদিন পর্যন্ত আমেরিকা এখান থেকে রিট্রিট না করবে, ততদিন পর্যন্ত ইরানের পক্ষে তো মনে করেন যে গার্ড নামায় দিয়ে রেস্ট করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে আমেরিকা তো এখানে যে কয়দিন তার ক্যান্টনমেন্ট রাখবে, আমেরিকা যে কয়দিন মানে ইয়ার বিরুদ্ধে মানে থ্রেট থাকবে ইরানের বিরুদ্ধে, ততদিন পর্যন্ত ইরান হরমুজের উপরে কন্ট্রোল রাখবে। এখানেও অঙ্কটা কিভাবে হবে? ধরেন কথার কথা, আপনি আমেরিকা, আমি ইরান, ঠিক আছে? আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি আমার ঘাঁটি তুলে নিব, বাট আমাকে 10 বছর সময় দাও, আমি আস্তে আস্তে তুলব। কারণ এটা তো বসাইছি আমি 15-20 বছরে, রাতারাতি আমি তুলতে পারবো না। তখন আবার আমি ইরান হিসেবে কি বলবো? আমি বলবো তুমি 10 বছর নাও সময়, অসুবিধা নেই, প্রতি বছর তোমার একটা করে জাহাজ হরমুজ দিয়ে যাইতে দিব। তুমি যত তাড়াতাড়ি ক্যাম্প তুলবা, তত তাড়াতাড়ি আমি একটা জায়গায় 2টা, 2টা জায়গায় 4টা, 4টা জায়গায় 6টা করে জাহাজ ছাড়বো। তার মানে এই জায়গায় কি গেম চলবে? গেম চলছে এই জায়গায়। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আপনি আরেকটা জিনিস বোঝার চেষ্টা করেন, মানে আপনি এমন একটা প্রশ্ন করছেন, এটা মানে এটার কোনো নৈর্ব্যক্তিক আনসার নাই, এটা হ্যাঁ এবং না, ভেরি ইন্টারেস্টিং। আপনি চিন্তা করেন যে আপনি চীন, ঠিক আছে, আপনি অনেক দিন ধরে স্বপ্ন দেখতেছিলেন যে এক সময় পেট্রো ডলারের পরিবর্তে পেট্রো ইউএন আসবে মার্কেটে, ইরান সম্প্রতি শুরু করেছে হরমুজ প্রণালী থেকে জাহাজ। রাইট? তার মানে হচ্ছে আপনি অনেক দিন ধরেই স্বপ্ন দেখছেন আমি ইরান, আমার কাছ থেকে আপনি সবচেয়ে বেশি তেল কেনেন, সেই আপনি চীন, আপনাকে আমি তেল দিচ্ছি না, এখন হরমুজে আটকে রাখছি, তারপরেও আপনি টু শব্দ করতেছেন না কেন? কারণ আমি বলছি ইরান আমাকে দিয়ে আপনি বলাইছেন যে পেট্রো ডলারের পরিবর্তে পেট্রো ইউএনে তেল বিক্রি হবে। 100 বছরের পরিকল্পনা, স্বপ্ন, ঠিক আছে? ইরান যদি আরো 6টা মাস যুদ্ধ করে, আপনার চীনের কি কষ্ট আছে? নাই। আচ্ছা, এবার রাশিয়ার তেলটা একটু ঠিক, এটা সব ওই ক্রুডটা সব জায়গায় যায় না, বাট হাওয়ার ইরানটা যখন পাচ্ছেন না আপনি, 6 মাস 1 বছরের ভিতরে টেকনোলজি ইমপ্রুভ করবে। এই মুহূর্তে সবচেয়ে মনে করেন যে খুশি হচ্ছে পুতিন, কারণ তার তেল এবার হু করে বিক্রি হচ্ছে, ঠিক আছে? আরো খুশি পুতিন আরেকটা কারণে, এতদিন ধরে ন্যাটো দিয়ে আমেরিকা তার উপরে যে খবরদার এটা করছে, এখন সে গেম চেঞ্জ করছে। ইরানের পয়েন্টে এসে সে আমেরিকা তারা একদিন যে নসিহত করতো, এখন সে একই নসিহত আমেরিকাকে করতেছে। তো রাশিয়া বলতেছে এই জায়গায় এখন আরো 6টা মাস আমেরিকা এই জায়গায় এঙ্গেজ হয়ে থাকুক, তাহলে সে আরো 6 মাস পাচ্ছে ইউক্রেনকে ফিক্স করার জন্য। আগে তো ইউক্রেনকে একটা সার্টেন লেভেল পর্যন্ত দিবে বলে বলছিল, এই যুদ্ধ 6 মাস টিকলে আমার মনে হয় ইউক্রেন পুরোটা খায় ফেলবে।
আমরা এর ভেতরেও দেখছি যে ট্রাম্প কালকে উনি ঘোষণা দিয়েছেন যে আমেরিকা প্ল্যান করছে যে তারা খার দ্বীপ, যেটা আমরা জানি যে ইরানের সবচেয়ে তেল সমৃদ্ধ দ্বীপ, সেইটা তারা দখল করবে। তো সেটা দখল করা মানে হলো আপনার হরমুজ প্রণালীর উপরে এক ধরনের কৌশলগত নিয়ন্ত্রণ আরোপের এক ধরনের সুযোগ তৈরি হওয়া। তো আপনি সম্ভাবনাকে কতটুকু দেখছেন? আমেরিকা কি এখন পর্যন্ত মানে ধরেন ট্রাম্প তো যখন তেজপাতা বলে, এটা আপনি কনফার্ম থাকবেন এটা আম পাতা, এটা তো শুরুতে পুরো পৃথিবী জানে এটা। সেই ট্রাম্প মানে বকস স্কুলের হেডমাস্টার, সে কি এখন পর্যন্ত বলতে পারছে যে ইরানের এগেনস্টে জিতছে? শুনছেন কোথাও? আজকে বলেছে যে ইরানের সরকার পরিবর্তন হয়েছে, এই স্টেটমেন্টটা দিয়েছে। না, বাট সে জিতছে, আমেরিকা জিতছে, যে এটা এখন পর্যন্ত বলতে পারে নাই। এইটা বলেন। তার মানে আজকের মধ্যে আপনি ধরতে পারেন যে ইরান তার ভালো মতে দাবাইতেছে, ঠিক আছে? মানে যত অল্টারনেটিভ ওয়েতেই যুদ্ধ করুক, ইরান এখন পর্যন্ত এইটুকু এনশিওর করছে আমেরিকা কুড নট ডিক্লেয়ার ভিক্টরি, রাইট? আচ্ছা, এবার আসেন, সে বলছে খাট দ্বীপের কথা। ট্রাম্প যদি খাট দ্বীপের কথা বলে, আমি তো মানে ভয়ে থাকি না আমার মালদ্বীপ দখল করে ফেলে, আচ্ছা, কারণ এর কথা কোনো ঠিক নেই। আচ্ছা, এবার আসেন, খাট দ্বীপ দখল করলো, ঠিক আছে? খাট দ্বীপটা দখল করার পরে ভাই দখল তো করবেন, ধরে রাখতে পারবেন তো? আজ পর্যন্ত মনে করেন যে পার্সিয়ান হিস্ট্রিতে পার্সিয়া কেউ দখল করে রাখতে পারে না। আলেকজান্ডার আসছিল, যুদ্ধে পার্সিয়ানদেরকে হারাইছে, পরে কি হয়েছে জানেন? সে পার্সিয়ায় বিয়ে করছে, পার্সিয়ার ড্রেস পরছে, মারা গেছে পার্সিয়া, ঠিক আছে? আপনি মঙ্গলদের কথা বলেন, এই তাইমুর, তারপরে অন্য যারা আসছে, এরা পার্সিয়া আসার পরে কি ঘটনা ঘটছে জানেন? পার্সিয়া দখল করছে, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে ওরা। আমরা এই আলোচনা আমাদের খুবই প্রাণবন্ত, আমাদের চালিয়ে যেতে পারলে আমাদের আরো ভালো লাগতো, কিন্তু আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই চমৎকার পডকাস্টের। আমরা এবার একটু ফোকাস করব যে বাংলাদেশের দিকে। আসলে যুদ্ধ থেকে বাংলাদেশের টেক অ্যাওয়ার্সগুলো কি কি আছে, বাংলাদেশের সামরিক অ্যাসপেক্টে, বাংলাদেশের অর্থনৈতিক ম্যানেজমেন্টের কথা যেটা আপনি বললেন, ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, এবং সার্বিকভাবে what are the takeaways for Bangladesh from this hour, from this ongoing war between Iran and its opponent Israel? না, এখানে তো a lot of takeaways. আপনি তারেক রহমান সাহেবের বিরাট যে কেউ যদি জিজ্ঞেস করেন, সেও বলবে এই জায়গায় যে প্রথম টেকওয়ে হচ্ছে ডিপ্লোম্যাটিক টেকওয়ে। ইরান যে ডিপ্লোম্যাটিক্যালি মনে করেন যে এত সুন্দর সম্পর্ক চায়না এবং রাশিয়ার সাথে রাখছে, বাংলাদেশ কি এরকম কোনো কান্ট্রির সাথে রাখবে কিনা, এটা এখন থেকে ভাবা উচিত। এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক টেকওয়ে। জিওপলিটিক্যাল টেকওয়ে হচ্ছে 1979 সাল থেকে ইরান জানতো যে আমেরিকা আজকে অথবা কালকে তাকে অ্যাটাক করবে। বাংলাদেশও এরকম ধরনের 1971 সাল থেকে আর্মি মেনটেন করতেছে। আর্মির কাজ কি? দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষা করা। কার বিরুদ্ধে? বাংলাদেশের দুইটা প্রতিবেশী আছে, একটা হচ্ছে মিয়ানমার, একটা হচ্ছে ভারত। ভারত 3 দিক দিয়ে ঘিরে রাখছে। সুতরাং চাণক্যের সূত্র অনুযায়ী আমার ওরি মানে হচ্ছে 1 নম্বর এনিমি হচ্ছে ভারত। সুতরাং আমাদেরকে এই জায়গায় যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে জিওপলিটিক্যালি আজকে ভেনেজুয়েলার মাদুরো এবং তার স্ত্রীকে যখন তুলে নিয়ে যায় একটা রাষ্ট্র, আজকে একটা রাষ্ট্রের প্রধান আয়াতুল্লাহ খামেনিকে যখন সার্জিক্যাল স্ট্রাইক করে মেরে ফেলা যায়, তাহলে বাংলাদেশকে জানতে হবে বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান আছে সেই রাষ্ট্রপ্রধানকেও কি এভাবে আমাদের কোনো শত্রু রাষ্ট্র কিছু করতে পারে কিনা। যদি সেইটা করার সামর্থ্য থাকে এবং আমরা ঠেকাইতে না পারি, তাহলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাইতে হবে, ঠিক আছে? নেক্সট, মিলিটারিলি আমি ফার্স্টে বললাম জিওপলিটিক্যালি, তারপরে বললাম ডিপ্লোম্যাটিক্যালি, এবার আসি হচ্ছে পলিটিক্যালি দেখতে হবে ইরান আক্রান্ত হওয়ার পর কিভাবে রেজিম চেঞ্জ না করে টিকে আছে। আজকে বাংলাদেশ যদি মনে করেন যে এরকম আক্রান্ত হইতো আর রেজিম চেঞ্জ যদি ইস্যু হইতো, আমার তো মনে হয় আপনি ওই যে কয়েন ফ্লিপ করার পরে আকাশে যেই কয়েকবার চেঞ্জ হয়, আমাদের রেজিম এতবার চেঞ্জ হইতো। কারণ আসিফ ভাই কি বলছে? আসিফ ভাই বলছে যে 140 কোটি ইন্ডিয়ানের ভিতরে একটা বাংলাদেশের দালাল খুঁজে পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশের 20 কোটি বাঙালির ভিতরে 5 কোটি থেকে ইন্ডিয়ান দালাল পাওয়া যায়। ভয়ঙ্কর ব্যাপার না? তাহলে রেজিম চেঞ্জ তো এখানে মনে করেন যে ওরকম চাকরির মতো ঘুরতে থাকে বলে রেজিম যদি চায় কেউ চেঞ্জ করতে। তাহলে পলিটিক্যালি আমাদের শিখার কি আছে? যে বহির্দেশ দ্বারা আক্রান্ত হইলে পরে আমাদের দেশের মানুষ যেন একতাবদ্ধ হইতে পারে ইরানের মতো, এটা শেখার ব্যাপার আছে, ঠিক আছে? আমাদের মানুষের ভিতরে ওই বোধ আসতে হবে যে আমার দেশের রাষ্ট্রপতি
রাষ্ট্রপ্রধান দলমত নির্বিশেষে, আমার দেশের প্রধানমন্ত্রী সে হচ্ছে আমার দেশের হেড অফ দ্য স্টেট, রাইট? আমার দেশের প্রধানমন্ত্রী অথবা তার ফ্যামিলিকে যদি কোনো হেড অফ দ্য গভর্নমেন্ট তাকে যদি রাষ্ট্রপতিও ধরলাম, অসুবিধা নাই, রাষ্ট্রপতি হোক মানে প্রধানমন্ত্রী হোক, তাদেরকে যদি কোনো বহির্বিশ্ব ওই মাদুরোর মতো সস্ত্রীক উঠায় নিয়ে যাওয়ার চেষ্টা করে অথবা আয়াতুল্লাহর মতো মেরে ফেলার চেষ্টা করে, তাহলে যেদিন বাংলাদেশের মানুষ বলতে পারবে যে এইটা যদি করা হয় তাহলে দিল্লি থেকে রেঙ্গুন আমরা তছনছ করে ফেলবো, ওরা যদি এটা বলতে পারে যে এইটা যদি হয় আমার রাষ্ট্র নায়কদের বিরুদ্ধে, তাহলে সেভেন সিস্টার্স কি বিধবা হবে নাকি সেভেন সিস্টার এতিম হবে না সেভেন সিস্টার নতুন করে কারোর সাথে নিকাহ করবে, এইটা আমরা দেখবো না, আমরা তছনছ করে ফেলবো, কারণ বাংলাদেশের রাষ্ট্রনায়কের উপর হাত দেওয়া হয়েছে। তার মানে এটা শেখার ব্যাপার আছে, যেটা ইরান শেখাচ্ছে, যে আয়াতুল্লাহকে মারার পরে মোজাইক ডিফেন্সের আন্ডারে তারা এমন কারে পিটাইতেছে, আপনি বুঝতেছেন? ইট ইজ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারে শাটারের উপর রাখছে, বুঝেন নাই? আচ্ছা, এবার আসি হচ্ছে মিলিটারিলি মনে করেন যে আমাদের তো অসংখ্য জিনিস শেখার আছে এখান থেকে। এইটা আপনার আমি মনে করেন যে আপনি অ্যাসিমেট্রিক ওয়ারের কথা বলেন, হাইব্রিড ওয়ারের কথা বলেন, অ্যাট্রিশন ওয়ারের কথা বলেন, $20,000 ড্রোন দিয়ে যখন $11 মিলিয়ন ইন্টারসেপ্টর ধসায় দিচ্ছে, এই শিক্ষার কথা বলেন, আমি এই প্রত্যেকটা নিয়ে 1 ঘন্টা করে এপিসোড করে দিতে পারবো আপনাকে, শেখার শেষ নেই এখান থেকে, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি মনে করেন যে ইরান রাষ্ট্রটার কাছ থেকে যেটা শেখার আছে সেটা হচ্ছে যে আপনার প্রতিপক্ষ সে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হইলে পরেও তাকে আপনার নাকানি চোবানি খাওয়াইতে পারবেন, চোখে চোখ রেখে কথা বলতে হবে। যদি আপনি হরমুজকে যেভাবে ইরান হ্যান্ডেল করতেছে, বে অফ বেঙ্গলকে যদি আমরা ওভাবে হ্যান্ডেল করতে পারি তাহলে সম্ভব। চমৎকার বলেছেন। আমরা শেষ করব সর্বশেষ একটা প্রসঙ্গ দিয়ে, যে আপনি বলছিলেন মিলিটারি যে আসপেক্টে বাংলাদেশের লার্নিং, আমরা যদি বাংলাদেশের রেডিনেসের কথা বলি মিলিটারি আসপেক্টে, আমরা সর্বসম্প্রতি আমাদের যে স্বাধীনতা দিবসের একটা প্রদর্শনী হয়ে গেল, সমরাষ্ট্র প্রদর্শনী, একটা দেশের সমরাষ্ট্র প্রদর্শনীর মধ্য দিয়ে ওই দেশের সমরাষ্ট্র সক্ষমতার একটা প্রমাণ মেলে, তাই তো? তো আমরা দেখেছি সমরাষ্ট্র প্রদর্শনীর পরে এটা নিয়ে নেটিজেনদের মধ্যে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য আমরা লক্ষ্য করেছি। এই নেটিজেন কারা? বাংলাদেশিরাই তো, ভারতীয়রা তো এটা করেনি। তো আসলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা আসলে কোন পর্যায়ে বলে আপনি মনে করেন? স্পেশালি আমরা যখন দেখছি প্রতিরক্ষা যে সমরাষ্ট্র প্রদর্শনী, সেটা প্রতিরক্ষা বাংলাদেশের সক্ষমতাকে যে পর্যায়ে তুলে ধরছে, সেইটা নিয়ে পাবলিক যে পারসেপশন, এইটা পজিটিভ না, বা এখান থেকে কোনো পজিটিভ ভাইব আমরা পাচ্ছি না, আমরা বরং সমালোচনা মুখর একটা অবস্থা দেখছি। আসলে এই ব্যাপারে আপনার কাছ থেকে শুনতে চাই। এটা তো বাস্তবতা। বাংলাদেশের মনে করেন যে মিলিটারি র্যাঙ্কিং যদি আপনি দেখেন, সেই র্যাঙ্কিং এ ধরেন বাংলাদেশ কত 32 থেকে 35 নম্বরের ভিতরে আছে ওয়ার্ল্ডের। আপনি বাংলাদেশের জনসংখ্যা যদি ধরেন তাহলে বিশ্বের 8ম বৃহত্তম জনসংখ্যা আমার। তাহলে কোথায় ধরেন মাথার হেড কাউন্টে আমি 8 নম্বরে আছি, আর মিলিটারি কাউন্টে আমি 32 নম্বরে চলে আসছি। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গত 17 বছর ধরে আসলে বাংলাদেশ মিলিটারি যেটা আছে এটাকে বিভিন্নভাবে ডিগ্রেড করা হয়েছে। কারণ যখন আপনি আপনার বাসার যে সিকিউরিটি গার্ডটা আছে অফিসের, তাকে যদি আপনি বলেন যে আর্মি আসছে, আর কোনো চুরি হবে না, ও আর আগের মতো ডিউটি দিবে সতর্কভাবে, ও তখন একটা টুল খুঁজে বের করবে, বসে একটু ঝিমাবে, ইয়ে করবে, আর্মি তো আছে চারপাশে, সিকিউরিটি ইজ গ্র্যান্টেড। তো যখন ধরেন একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বলে ভারতকে যা দিয়েছি ভারত তা ভুলতে পারবে না, ঠিক আছে, যখন একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলে যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, তখন আসলে ওই দেশের সেনাবাহিনী কার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেবে, বুঝেন না? তো ওই জায়গাটাতে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, মিসাইল এবং অন্যান্য আইটেম যেগুলো আছে এগুলো দেখে বাংলাদেশের নেটিজেনরা একটু হাস্যরস করছে। হাস্যরস করাটা যৌক্তিক এই কারণে প্রতিদিন ধরেন প্রতি মিনিটে মিনিটে ওরা আমেরিকান এবং ইরানি যে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য জিনিসপত্র দেখছে, দেখে দেখে চোখ পেকে গেছে। এখন আপনি হলিউডের মাসলম্যান নায়ক দেখার পরে হঠাৎ করে যখন হিরো আলমকে নায়ক হিসেবে নিয়ে আসবেন, তখন তো আসলে একটু একটা পারসেপশনে ধাক্কা খায়, ঠিক আছে? তো এইটা একটা কারণ। যেটা করার দরকার সেটা হচ্ছে যে পাবলিক তো আর বোঝে না। ইরান কি মনে করেন যে তার সমরাস্ত্র দেখাইছে কখনো কাউরে? আজকে যে আপনি এই ফাত্তা বেরোয় আসতেছে, তারপরে খাইবার বেরোয় আসতেছে, এইসব সমরাস্ত্র সিজিল বেরোয় আসছে, এগুলো কি কখনো ইরান কাউরে দেখাইছে এর আগে?
তো পৃথিবীর কোনো দেশই তার সমরাস্ত্র প্রদর্শনীতে তার যে ট্রাম্প কার্ডগুলো আছে ওগুলো দেখায় না। আচ্ছা, হ্যাঁ, তবে হ্যাঁ কিছু রাষ্ট্র দেখায়, যেমন আজকে চীনের প্যারেড, ইউএস এর প্যারেড ওইখানে দেখাবে। টার্কিকেও দেখেছি। টার্কির প্যারেড, টার্কি হচ্ছে ইউরোপের মনে করেন যে বেস্ট 9 মিলিটারি একটা, ঠিক আছে। এবং টার্কিশদের কথা যদি আপনি বলেন, ওরা তো অটোমান মানে সাম্রাজ্যের সময় তাদের জানেসেরি নামের একটা আর্মি ছিল, যেটা এখন পর্যন্ত পৃথিবীর দুর্ধর্ষতম আর্মির ভিতরে একটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি যেটা বলতে চাচ্ছি এই জায়গায়, বরং আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে আমি দুইটা সাজেশন দিতে পারি বাংলাদেশ সরকারকে। নাম্বার 1 হচ্ছে যে বাংলাদেশের মতো রাষ্ট্রে আগে পাবলিককে বুঝাইতে হবে আমরা কোন ধরনের যুদ্ধ করব, ঠিক আছে। আচ্ছা, এইটা তো ধরেন ক্রিকেট ম্যাচ না রে ভাই, যে 180 রান করছে ইন্ডিয়া, আমি 181 করলাম, অথবা লাস্ট বলে মনে করেন যে 100 ছক্কা মারি 185 রান করে জিতে গেলাম, রাইট? এটা হচ্ছে যুদ্ধ। আপনি আজকে দেখেন ইরানের যুদ্ধের বাস্তবতা হচ্ছে, আমেরিকা হয়তো বলতে পারে যে আমি জিতছি ইরানের বিরুদ্ধে, না যদি তারা আসলে জিতে। ইরান কখনো বলতে পারবে না আমেরিকার এগেইনস্টে জিতেছি। ইরানের জয় হচ্ছে আমেরিকার বিরুদ্ধে আমি হারিনি, এইটা বলা। বাংলাদেশের ক্ষেত্রেও বাস্তবতা সেটা, যে বাংলাদেশ মানে ভারতকে পরাস্ত করছে সম্মুখ সমরে, এটা বাস্তবে সম্ভব না। আচ্ছা, কিন্তু বাংলাদেশ সজারুর মতো একটা স্ট্র্যাটেজি ফলো করছে, যে হাতি আসছিল পাড়া দিতে, সে কাঁটা তুলে দিচ্ছে, হাতি পাড়া দেওয়ার পরে পায়ে এমন কাঁটা দিচ্ছে, তখন সে কান্না করে চলে গেছে। দ্যাট ইজ আওয়ার ভিক্টরি। এটা আমাদের পাবলিককে বুঝাইতে হবে। অসাধারণ, ঠিক আছে, অসাধারণ বলেছেন। দর্শক, আমরা দেশ এবং দেশের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে। আপনারা কেমন লেগেছে আপনাদের নিশ্চয়ই জানাবেন, আপনাদের কমেন্টের মাধ্যমে, আপনাদের শেয়ারিং এর মাধ্যমে, আপনাদের রিয়াকশনের মাধ্যমে। আমরা আমাদের এই বিশেষ পডকাস্ট আমরা চালিয়ে যাব। আজকে আমরা জনাব ডেলিজ খানের কাছ থেকে যা কিছু জানতে পেরেছি সেটা আমাদেরকে সম্যক ধারণা দেয় বিভিন্ন বিষয়ে। বাংলাদেশের মিলিটারি রেডিনেস নিয়ে, বাংলাদেশের ইকোনমিক ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, বাংলাদেশের ডিপ্লোম্যাটিক জেস্চার সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আজকের এই আলোচনা, আজকের এই বিশেষ পডকাস্ট আমরা এখানে শেষ করছি। আজকে আমাদের যে বিশেষ অতিথি, জনতা দলের মহাসমন্বয়ক এবং মুখ্যপাত্র জনাব ডেলিজ খানকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।